গৌড় ছিল বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক নগর। সেই নগরে একসময় শাসন করেছিলেন শশাঙ্ক। ছিল সুপরিকল্পিত নগর পরিকল্পনা। একসময় আকবর অবধি এই নগরের শোভা বর্ধনের জন্য সচেষ্ট হয়েছিলেন। অথচ কালের গর্ভে হারিয়ে গিয়েছে সেই শহর। আজ সেই নগরের প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। এখন থেকে 200 বছর আগে কেমন ছিল গৌড়ের ধ্বংসাবশেষ? বেশ কিছু বিদেশির স্মৃতিকথা থেকে পাওয়া যায় সেই পরিত্যক্ত নগরের বর্ণনা। আমরা 4টি পর্বে আনতে চলেছি সেই গল্প। আজ চতুর্থ তথা শেষ পর্ব। আগের পর্বের লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহের শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি। এইরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। আজ থেকে প্রায় 200 বছর আগে 1822 খ্রিস্টাব্দে কলকাতায় এসেছিলেন ফ্রান্সিস সুজেনা আর্চার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়েরির পাতায়। প্রায় 24 বছর ভারতে কাটিয়ে 1846 সালে তিনি ইংল্যান্ডে ফিরে যান। তার জীবনের এই সব অভিজ্ঞতা নিয়ে 1850 সালে বের হয় একটি বই। সেই বইয়ের পাতায় পাতায় পুরনো কলকাতার তথা ভারতের অসাধারণ চিত্র, সংস্কৃতি, সমাজ সব কিছু লিপিবদ্ধ আছে। আজকালকার কলকাতা গবেষকরা পুরনো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশিরভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে। কি নেই সেখানে? চড়ক, বাংলা নতুন বছর, দুর্গাপুজো। আজ আমরা প্রায় 170 বছর পুরনো একটি লেখাকে পুনরুদ্ধার করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। প্রায় 1 মাইল দূরে উপরোক্ত মসজিদ থেকে দেখা যায় একটি বিশাল ওবেলিস্ক। এই স্মৃতিস্তম্ভটি সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে, কোনো অন্য স্থাপনার সঙ্গে যুক্ত নয়। ধারণা করা হয় এটি হয়তো একটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে অথবা নাগরিকদের নামাজের আহ্বান জানানোর জন্য নির্মিত হয়েছিল। এতে রয়েছে 4টি তলা এবং ভিতরে একটি পেঁচানো সিঁড়ি। প্রথম তলায় উঠতে হলে যা মাটি থেকে প্রায় 12 ফুট উঁচু সিঁড়ি বা মই ব্যবহার করতে হয়। দেয়ালে সারিবদ্ধভাবে একটির উপর আরেকটি করে অসংখ্য ছোট ছোট জানলা রয়েছে, যা এক সরল উলম্ব রেখায় গঠিত। ওবেলিস্কটির শীর্ষভাগ এখন সম্পূর্ণ উন্মুক্ত, তবে স্পষ্ট বোঝা যায় যে একসময় এর উপর একটি গম্বুজ ছিল। ভেতরের দেওয়ালে দেখা যায় অসংখ্য পূর্ববর্তী দর্শনার্থীর নাম ও আদ্যক্ষর, যেগুলো পাথরে খোদাই করা এবং তাদের সঙ্গে তারিখও যুক্ত। এই নামগুলির মধ্যে বহু ইউরোপীয় দর্শকের নাম শনাক্ত করা গেছে। সবচেয়ে প্রাচীন চিহ্ন খুঁজে বের করতে গিয়ে দেখা গেল ডব্লিউ হারউড, এপ্রিল 17, 1771, জি গ্রে 1772, আই হেঞ্চম্যান, GWHC এবং আরও অনেকের নাম খোদাই করা আছে। আরও গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় MV 1683 এই আদ্যক্ষরও খোদিত রয়েছে। এই 1683 সালই সবচেয়ে প্রাচীন তারিখ, যা সম্রাট অরঙ্গজেবের শাসনকালের মধ্যভাগে পড়ে। এর অর্থ ওই সময়ের মধ্যেই গৌড় শহর সম্ভবত অন্তত 180 বছর আগে ধ্বংসপ্রাপ্ত ও পরিত্যক্ত হয়ে পড়েছিল। কে এই ইউরোপীয় পর্যটক ছিলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে সাধারণভাবে মনে করা হয় তিনি হল্যান্ড বা পর্তুগালের কোনো ভদ্রলোক ছিলেন। এই তারিখে যদি ধরা যায় যে শহরটি তার আগমনের আগেই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তাহলে এটি গৌড় পরিত্যক্ত হওয়ার সময় নির্ধারণে সহায়ক হতে পারে। যদি ধরা যায় দিল্লির সম্রাট আকবর
যিনি ছিলেন ইংল্যান্ডের রানী এলিজাবেথের সমসাময়িক, গৌড় শহরটি সংস্কার ও সৌন্দর্য বর্ধন করেছিলেন। তাহলে এই ইউরোপীয় দর্শকদের সফরের সময় এবং গৌড়ের গৌরবময় যুগের মধ্যে ব্যবধান ছিল সর্বোচ্চ 90 বছর। এই ওবেলিস্কটির উপরের তলার উচ্চতা ভূমি থেকে 71 ফুট। এর সঙ্গে যদি গম্বুজের উচ্চতা যুক্ত করা হয় তাহলে অনুমান করা যায় মূল ভবনটির মোট উচ্চতা প্রায় 100 ফুট ছিল। উপরের তলার বৃত্তাকার প্রাঙ্গণের ব্যাস ঠিক 10 ফুট আর নিচের তলার সর্বাধিক প্রস্থ 21 ফুট। যদি ধরা হয় প্রতিটি দেওয়াল প্রায় 3.5 ফুট পুরু, তাহলে উপরতলার মোট প্রস্থ দাঁড়ায় 17 ফুট, অর্থাৎ 70 ফুট উচ্চতায় গিয়ে প্রস্থ কমেছে মাত্র 3 ফুটের মতো। এটি স্থপতির দক্ষতা ও ব্যবহৃত নির্মাণ সামগ্রীর দৃঢ়তার একটি চমৎকার প্রমাণ। কারণ শত শত বছর ধরে ভয়াবহ ঝড়ঝঞ্ঝা সহ্য করেও এই স্থাপনাটি অক্ষত অবস্থায় টিকে আছে। ভেতরের পেঁচানো সিঁড়ির ধাপ প্রায় 50টি, যদিও অনেক জায়গায় মাঝের ধাপগুলো ক্ষয়ে গেছে। জানালাগুলো তৈরি কালো পোরফিরি পাথর দিয়ে, যা কেবল অলংকার হিসেবেই নয় বরং স্থাপত্যের ভার বহনকারী অংশ হিসেবেও ব্যবহৃত হয়েছে। প্রতিটি পাথরের ফলক প্রায় 1 ফুট পুরু, দৈর্ঘ্যে 1 ফুট এবং প্রস্থে 1 ফুটের কিছু বেশি। এগুলি পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে পাথরের মধ্যেই তৈরি টেনন বা গাঁটের মাধ্যমে। বহু ক্ষেত্রে দেখা যায় আশেপাশের ইটের গাঁথুনি ভেঙে পড়লেও এই পাথরগুলি অবিচলভাবে দাঁড়িয়ে আছে। তবুও যেহেতু তারা আলগা হয়ে গেছে বলে মনে হয়, তাই দর্শনার্থী তাদের নিচে দাঁড়াতে ভয় পান, যেন যে কোনো মুহূর্তে তাদের ওজনের নিচে চাপা পড়তে পারেন। দক্ষিণ দিকে প্রায় 1/2 মাইল দূরে অবস্থিত নুট্টি মসজিদ, যা কিছু ইউরোপীয় পর্যটক চায়না মসজিদ নামে অভিহিত করেছেন। এটির এই নামকরণের কারণ এই মসজিদের ইটগুলোতে বিভিন্ন রঙের নকশা ও অলঙ্করণ রয়েছে। তবে প্রকৃত অর্থে এই স্থাপনাটি ধর্মীয় উপাসনা স্থল নয়। এর বাহ্যিক রূপে কিছুটা মসজিদের মতো আভাস থাকলেও অভ্যন্তর তা থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি স্পষ্টতই বিনোদন বা অবকাশ যাপনের উদ্দেশ্যে নির্মিত। এটি গৌড় শহরে এখনও টিকে থাকা স্থাপনাগুলির মধ্যে সবচেয়ে অক্ষত ও সুন্দরভাবে সংরক্ষিত। দৈর্ঘ্য পূর্ব থেকে পশ্চিমে প্রায় 72 ফুট, প্রস্থ প্রায় 54 ফুট, উচ্চতা প্রায় 70 ফুট। বাইরের দেওয়াল প্রায় 9 ফুট পুরু। ইটগুলো অত্যন্ত ছোট, প্রতিটি মাত্র 4 ইঞ্চি লম্বা, 3 ইঞ্চি চওড়া এবং 1.5 ইঞ্চি পুরু। তবে ইটগুলোর মান এত ভালো এবং সিমেন্টের গাঁথুনি এত শক্ত যে সমগ্র ভবনটি প্রায় পাথরের দৃঢ়তা অর্জন করেছে। এই ইটগুলির গায়ে পালাক্রমে হলুদ, সাদা, সবুজ এবং নীল রঙে আঁকা ও পালিশ করা হয়েছে। পুরো স্থাপনাটি এত নিখুঁতভাবে সম্পন্ন যে তা এক প্রকার কারুকার্য মণ্ডিত শোভা প্রকাশ করে। ভবনটির পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে 3টি করে দরজা রয়েছে, অর্থাৎ মোট 9টি দরজা। পশ্চিম দিক সম্পূর্ণ বন্ধ। প্রতিটি দিকের মাঝের দরজার খিলান প্রায় 11 ফুট উঁচু, আর বাকি 2 পাশের দরজাগুলি প্রায় 9 ফুট উচ্চতা বিশিষ্ট। প্রতিটি দরজার প্রস্থ প্রায় 6 ফুট। পূর্ব দিকের মূল দরজা দিয়ে প্রবেশ করলে একটি বিভাজন প্রাচীর দেখা যায়, যা প্রায় 12 ফুট গভীর এবং ভবনের সম্পূর্ণ প্রস্থ জুড়ে বিস্তৃত। এটি স্পষ্ট করে যে পূর্ব দিকটাই ছিল মুখ্য প্রবেশপথ এবং এই অংশটি ছিল ভবনের বারান্দা বা প্রাঙ্গণ, যেখানে সম্ভবত পরিচারক বা অতিথি সেবকেরা অবস্থান করতেন। এই প্রাচীরের ভেতরের ফাঁকা স্থানটি একটি অসাধারণ সুন্দর ঘর গঠন করেছে, যা প্রায় 36 ফুট দৈর্ঘ্য ও প্রস্থে বর্গাকার। 4টি দেওয়াল উপরের দিকে মিলিত হয়ে একটি বড় গম্বুজ তৈরি করেছে। ঘরটির সঠিক উচ্চতা মাপার কোনো উপায় ছিল না, তবে দৃষ্টিতে অনুমান করা যায় এটি প্রায় 40 থেকে 50 ফুট উঁচু। এমন একটি বিস্তৃত ও উচ্চ ছাদযুক্ত ঘর যেখানে একটিও স্তম্ভ, কাঁটা বা বিম নেই, সত্যি এক বিস্ময়কর স্থাপত্যের নিদর্শন।
আর যখন এর প্রাচীনত্ব, এর ক্ষুদ্র আকারের ইটের নির্মাণ কৌশল এবং আজও এর চমৎকার সংরক্ষিত অবস্থা বিবেচনা করা হয়, তখন স্পষ্ট বোঝা যায় যে বঙ্গদেশে একসময় নির্মাণ শিল্পের স্থায়িত্ব সম্পর্কে যে জ্ঞান ছিল তা বর্তমান ভারতের রাজধানীর আধুনিক ভবনগুলোর তুলনায় বহুগুণ উন্নত। তাহলে কি ইউরোপীয় বিজ্ঞান ও কারিগরি দক্ষতা সেই অর্ধসভ্য বলে বিবেচিত জাতির প্রাচীন জ্ঞানের তুলনায় পিছিয়ে পড়েছিল? দক্ষিণ দ্বার। এই দক্ষিণ প্রবেশদ্বারটি ছিল পুরনো শহরের দক্ষিণ সীমানা। এর বৃহৎ খিলান আজও টিকে আছে। এর প্রস্থ প্রায় ৩৫ ফুট আর দুই পাশে ৬০ ফুট বর্গাকার পাথরের কাঠামো, যার উচ্চতা প্রায় খিলানের বাইরের শীর্ষের সমান, অর্থাৎ প্রায় ৬০ ফুটেরও কিছু বেশি। এই স্থাপত্যটি পূর্ব ও পশ্চিম দিকে যুক্ত ছিল মাটির একটি উঁচু প্রাচীরের সঙ্গে, যা ৬০ ফুট উঁচু এবং এখন তা বিভিন্ন প্রজাতির গাছে আচ্ছাদিত। তবে এটি ইউরোপীয় কোনো সেনাবাহিনীর বিরুদ্ধে খুব দুর্বল প্রতিরক্ষা হতে পারত, যদিও তা ভারতীয় সেনাদের জন্য একসময় যথেষ্ট বলেই মনে করা হতো। শহরের বিভিন্ন স্থানে এখনও দেখা যায় অসংখ্য মসজিদের ধ্বংসাবশেষ, প্রাচীন স্থাপনার ভগ্নাংশ এবং চমৎকার পাথরের স্তম্ভ, যেগুলো একসময় দৃষ্টিনন্দন প্রাসাদগুলিকে ধারণ করত। এই সব কিছু এখন ঘন জঙ্গল ও উঁচু ঘাসে ঢাকা, কোথাও পুরোপুরি মাটির নিচে চাপা, আবার কোথাও ভেঙে পড়ে আছে। কারণ অনেক জায়গা থেকেই ইট ও পাথর খুঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। মালদহ, রাজমহল ও মুর্শিদাবাদ শহরগুলো বহু বছর ধরে গৌড় নগরীর ধ্বংসপ্রাপ্ত স্থাপত্যগুলোর ইট পাথর ব্যবহার করে গড়ে উঠেছে। আজও গৌড় থেকে ইট, পাথর ও স্থাপত্য সামগ্রী আশেপাশের ঘন বসতিপূর্ণ গ্রাম ও শহরগুলোতে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাড়িঘর নির্মাণের জন্য। এখন যখন কেউ এই বিশাল এলাকার মধ্যে দিয়ে হাঁটে, যা একসময় মানব সভ্যতার মহিমায় ভরপুর ছিল, চোখে পড়ে কেবল কিছু ভগ্নাবশেষ আর চারপাশে গাছপালা ও ঘাসে ঢাকা শূন্যতা, যেন প্রকৃতি ধীরে ধীরে মানুষের গৌরবকে পুনরুদ্ধার করে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেছে। বিভিন্ন বন্যপ্রাণীর আশ্রয়স্থল হয়ে উঠেছে এই স্থান, যেমন মহিষ, হরিণ, বন্য শূকর, বানর, ময়ূর, এমনকি গৃহপালিত মুরগিও এখানে বুনো রূপ ধারণ করেছে। বাঘের গর্জন, ময়ূরের ডাক, শেয়ালের হাহাকার আর সাথে বাদুর ও নানা রকম পতঙ্গের ভনভনানি, এই সবই ধীরে ধীরে এলাকার বাসিন্দাদের কাছে পরিচিত এক নৈশ সঙ্গীতে পরিণত হয়েছে। ভারত সম্বন্ধে এক প্রাচীন গ্রন্থের উদ্ধৃতি। ভারত প্রথম আবিষ্কৃত হয় পর্তুগিজদের দ্বারা 1497 খ্রিস্টাব্দে। সেই সময় এবং এমনকি সম্রাট আকবরের রাজত্বের সূচনা লগ্নেও গৌড় ছিল এক সমৃদ্ধ ও জনবহুল নগরী। গৌড় বঙ্গদেশের প্রধান নগরী, গঙ্গার তীরে অবস্থিত। ছিল প্রায় 12 লক্ষ পরিবার এবং এটি ছিল অত্যন্ত দুর্গ নির্মিত এবং সুরক্ষিত। উভয় পাশে গাছের সারি পথচারীদের ছায়া দিত। জনসংখ্যা এত বেশি ছিল যে কখনো কখনো মানুষ পদদলিত হয়ে মারা যেত। চিন্তাশীল মনের কাছে গৌড়ের ইতিহাস এক অসাধারণ উদাহরণ। কত অনিশ্চিত, ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল এই পৃথিবীর জাঁকজমক ও গৌরব। হস্তলিখিত পাণ্ডুলিপি ও অঙ্কন চিত্রের উপর ভিত্তি করে দ্য রুইন্স অফ গৌড় নামে একখানি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, যাতে ছিল 18টি রঙিন চিত্রফলক। এটি আজও একটি দুর্লভ ও ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর যদি আপনি ইউটিউবের নতুন হাইপ অপশানটি দেখতে পাচ্ছেন, তাহলে সেটায় ক্লিক করে দেবেন। আপনার ছোট্ট এই ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে। আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। আজকের পর্ব পাঠে আমি বর্ণিশা এবং সৌম্য, মূল রচনা ফ্যানি পার্কস, অনুবাদ সৌজন্যা মুখার্জি, পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন সুশ্রিক, কভার রৌনক, অডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।